রোদ নাই আজকে, চারিদিকে কুয়াশা কুয়াশা। আমাকে দেখা যায়, কালো মুখ, সাদা কাপড়, মনে হয় দেখা যায় কিছুটা। যাই হোক, আমারই মতো গায়ের রং ছিল শহীদ হাদির। আর এই শহীদ হাদি আজকে মোদির জবাব, হ্যাঁ, মোদিকে জবাব দেওয়া হচ্ছে শহীদ হাদিকে দিয়ে। শহীদ হাদি জুলাইয়ের যে বিপ্লবটা ভাই, এই বিপ্লবটা ধামাচাপা পড়ে গেছিল, শহীদ হাদি বাঁচায় দিয়ে গেল তার জীবন দিয়ে। এটা আপনারা বিশ্বাস করেন? হাদি যদি বেঁচে থাকতো জানি না কি হতো, কিন্তু হাদি যখন নাই পৃথিবীতে তখন আমরা বুঝতে পারতেছি হাদি কত মূল্যবান। হাদির প্রতিটি কথা আজকে দেখেন হিন্দিতে, আরবিতে, ইংলিশে ডাব হচ্ছে। হাদির প্রতিটি কথা ভাই এক একটা গোলাপ ফুল, ওই ফুল দিয়ে মালা গাঁথা হচ্ছে। পৃথিবী, সারা পৃথিবী সব জায়গায় ছড়ায় গেছে। আপনার ভারতের শিখরাও ভাই হাদির বিচার চায়, তার ছবি নিয়ে রাস্তায় দাঁড়ায় গেছে। কোথায় না ভাই, আপনি গাজাতে বাচ্চা কিশোররা হাদির ছবি নিয়ে দাঁড়ায় আছে। আপনি দেখেন পাকিস্তানে, আফগানিস্তানে, সব জায়গায় শুধু হাদির কথা, হাদির কথা। শুধু বাংলাদেশই না ভাই, বাংলাদেশের বাইরেও এখন হাদি ছড়ায় গেছে। কেন? সত্য, চিরদিনই সত্য। তার প্রত্যেকটা বয়ান আপনি দেখেন, প্রত্যেকটা বয়ান এক একটা বাণী ভাই, এবং সত্যিকারের একটা রাস্তা দেখায় দিয়ে গেছে। প্রতিটা রাজনীতিবিদকেই হাদিকে ফলো করা উচিত। হাদি একটা জিনিস বুঝাই দিয়ে গেছে যে পার্শ্ববর্তী দেশের কোনো আধিপত্য এই দেশে যতদিন থাকবে, এই আধিপত্যের ভিতরে থাইকা এই দেশ কোনোদিনই আপনারা গড়তে পারবেন না। যদি এই দেশ গড়তে চান, ওই আধিপত্য থেকে বাইর হয়ে আসতে হবে। কিভাবে আমাদের দেশকে গিলা খাইছিল, আপনাদের কিভাবে বুঝামো? ওনাদের দেশটা দেখেন, একটা সাইডে পুরা ভারত, আর একটা সাইডে 7টা প্রদেশ, মানে 7 সিস্টার একদিকে। যেমন ধরেন, এই যে ধরেন, আমি ধরি, এই যে একটা লাঠি দিয়ে বুঝাই, এই যে ধরেন এদিকে এই ভারতটা, আরেকটা ভারতের অংশ এদিকে। এখন এখান থেকে যদি আপনি এখান থেকে এখানে যাইতে চান, আপনাকে এখান থেকে ঘুরে আসতে হবে। মানে এই জায়গাটা ঘুইরা এখানে আসতে আপনার 18 ঘন্টা লাগবে, কখনো কখনো এটা 24 ঘন্টা পার হয়ে যায়। কিন্তু আপনাকে যদি আমি এই ভিতর দিয়ে রাস্তা দিয়ে দেই, তাহলে আপনি এই 7 সিস্টারে যাওয়ার জন্য মাত্র 3 ঘন্টা, 3 থেকে 4 ঘন্টায় যাইতে পারেন। শেখ হাসিনা ওই রাস্তাটাই দিয়ে দিছিল ভাই, হ্যাঁ, একদম দিয়ে দিছে। এরকম 10টা চুক্তি করছে, 10টা চুক্তি শেখ হাসিনা, যেটা একেবারে ধ্বংস করে দিছে ডক্টর ইউনূস স্যার। সমস্ত দলিল পত্র যা কিছু আছে সবকিছু ছুঁড়া ফেলছে, নতুন করে আবার দলিল করতে হবে। এই যে ইউনূস স্যারের যে দৃষ্টিভঙ্গি পার্শ্ববর্তী দেশের দিকে, একই দৃষ্টিভঙ্গি ছিল না আমাদের শহীদ হাদির? একই দৃষ্টিভঙ্গি। ওনার কথাগুলো শুনেন ভাই, শুনলেই বুঝতে পারবেন। সারা দুনিয়াতে শুনতেছে ভাই, বিভিন্ন ভাষায় ডাব কইরা, আপনারা শুনলেও বুঝতে পারবেন। প্রত্যেকটা কথা মূল্যবান, এবং প্রত্যেকটা কথা এখন আমরা খুঁজা পামু কোথায়? ডক্টর ইউনূস স্যারের মধ্যে। উনি যেভাবে এই দেশটাকে পরিচালনা করছে গত 15 মাস, হাদি সেম কথাগুলাই বলছে। হাদির আদর্শ সেম আদর্শ ছিল বলেই হাদিকে ওই সম্মানটা দেওয়া হয়েছে। কোন সম্মানটা জানেন? আমাদের হাদির কবরস্থানটা কোথায়? বিপ্লবী কবি কাজী নজরুল ইসলামের পাশে, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে ওনাকে ঘুম পাড়ায় রাখা হয়েছে। উনি কি ঘুমাইছে? না, উনি জেগে আছে, এই ইনকলাব মঞ্চেতে জেগে আছে। উনি বিচার চায়। হাদি বলতো না, আমাকে মেরে ফেলুক, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমাকে কে মারলো তার বিচার হইতে হবে। বিচারটা খুবই জরুরি ছিল। আর ওই বিচারটা নিয়ে ডক্টর ইউনূস স্যার অনেক চেষ্টা করছে, অনেক দূর পর্যন্ত আগাইছে। হাদির ব্যাপারটা কথা দিছে ভাই, কথা দিছে। সরকারের পক্ষ থেকে একজন ম্যাডাম আসছিলেন, ওনারা কথা দিছিলেন যে আজকে 11টার সময় আমাদের গোয়েন্দা বিভাগ জানাবে হাদির ব্যাপারটা। এই কথা দিয়ে আসছিল। 11টার সময় আমি শুনছি ভাই, কি বলছে আপনারাও শুনছেন। 11 জন অ্যারেস্ট হয়েছে এ পর্যন্ত, এবং ওই হাদির যে কিলার, সে কিভাবে পালায়া গেছে, ওই কথাগুলো আবার নতুন করে বলছে, যেগুলো আমরা জানি। এবং জুলকারনাইন খান সাহেব যেমন ভাবে বর্ণনা দিছিলেন ওই একই কাছাকাছি। তবে নতুন তথ্য হইল 218 কোটি টাকা লেনদেন হয়েছে।
এর আগে শুনছিলাম 127 কোটি, এখন 218 কোটি। কিন্তু কাদের সঙ্গে লেনদেন হয়েছে, কারা জড়িত, এগুলা ওনারা খুইলা বলে নাই। তবে একটা কথা দিছে, আগামী 7 তারিখে, জানুয়ারি 7 তারিখে চার্জশিট দিবে এই মামলার। এটা অনেক দ্রুত বেগে আনলো, আমি মনে করি প্রশংসার দাবিদার। কিন্তু আমাদেরকে খুইলা না বললেও আমরা একটা জিনিস বুঝা ফেলাইছি, এটার সাথে ওনারা জড়িত। হ্যাঁ ভাই, ওনারা জড়িত, ওনাদের ওইখানে পালাইছে, এবং ওনাদের ওইখানে যারা দুজন সহযোগিতা করছিল ওই দুজনও কিন্তু এখন গ্রেপ্তার ওনাদের হাতে। এবং হাদিকে যারা পৃথিবী থেকে সরাইছে ওই দুজনকে খুঁজা বেড়াইতেছে, খুঁজা পাইলে বাংলাদেশের হাতে বুঝাই দিবে। এই পর্যন্ত কথাবার্তা হয়ে গেছে পার্শ্ববর্তী দেশের সঙ্গে, এই পর্যন্ত আগাইছে ভাই, এগুলো সত্য কথা। ডক্টর ইউনূস স্যার বলছে তো ভাই, এটার বিচার আমি করবই, ছাড় দিবে না। এবং দেখবেন এই নির্বাচনের আগে একটা কিছু কইরা যাবেই উনি তো হাদিকে বুঝতে পারছে ভাই। হ্যাঁ, উনি নিশ্চয়ই হাদিকে বুঝতে পারছে। আর বুঝতে পারছে বইলাই তো যারা হাদিকে শেষ করে দিতে চাইছিল তাদেরকে বুঝাই দিল যে দেখ, তোরা যাকে শেষ করতে চাইছিলি তাকে আমরা কোথায় নিয়ে পৌঁছাইলাম, তাকে আমরা কতটা ইজ্জত দিলাম। কবি নজরুলের পাশে তাকে ঘুম পাড়ায় রাখলাম। কিন্তু শহীদ হাদি ঘুমায়া গেল। শহীদ হাদিকে যারা ফলো করত, শহীদ হাদির যারা ভক্ত, আজকে বাংলাদেশের ভাই যুবকরা সবাই শহীদ হাদির ভক্ত। আপনারা জানেন, একটা ঘটনা বললে আপনি বুঝতে পারবেন। এখন ডাক্তার নিজেই ভাই স্ট্যাটাস দিছে এই ফেসবুকের মধ্যে, একটা বাচ্চাকে নিয়ে আসছে, 8 বছরের বাচ্চা, তার রক্ত নিতে হবে, কিন্তু সে ভয় পাইতেছিল। তখন তার বাবা বলতেছিল, তুমি ভয় পাও, তুমি না হাদি হইতে চাও, তুমি না আমাকে বলছিলে আমি হাদি হইতে চাই, তাহলে ভয় পাও কেন? তখন ওই ছেলেটা হাত বাড়াই দিছে ডাক্তারের দিকে যে নেন, রক্ত নেন। চিন্তা করেন, দেখেন ডক্টর ইউনূস স্যার ঠিকই বুঝতে পারছিল যে এই হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত, যার জন্য দেখেন হাদি শাহাদাত বরণ করার সঙ্গে সঙ্গে আইসা ঘোষণা দিছে, সঙ্গে সঙ্গে ঘোষণা দিছিল ওই রাতেই যে আমরা শোক দিবস পালন করব আগামীকাল শনিবার, এবং আমাদের জাতীয় পতাকা অর্ধনিম্ন থাকবো। শুধু বাংলাদেশে না, এই অর্ধনিম্ন থাকবে সারা পৃথিবীতে, যেখানে যেখানে বাংলাদেশের এম্বাসি আছে, অফিস আছে, সেখানে সব জায়গায় এই ইজ্জতটা দিছে। কেন ইজ্জতটা দিছে? বুঝাই দিছে যে তোমরা হাদিকে শেষ করতে পারবা না, তোমরা হাদিকে কোনোদিনই শেষ করতে পারবা না। তোমরা একটা হাদিকে শেষ করবা, দেখো কত লক্ষ লক্ষ হাদি এখন সামনে আইসা দাঁড়াইছে। আর এই যে ইনকলাব মঞ্চ, এই ইনকলাব মঞ্চের পিছনে কারা আছে বলেন তো? আপনাদের কি মনে হয় না কারা আছে? হ্যাঁ ভাই, এই জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল তারাই এর পিছনে আছে। এই ইনকলাব মঞ্চ ঘুমাবে না যতক্ষণ পর্যন্ত বিচারের একটা সুরাহা না হবে। এইটার সাথে কারা কারা জড়িত এটা কিন্তু রহস্যময়। হ্যাঁ ভাই, খুবই বড় রহস্যময়। এমনও কথা শোনা যাচ্ছে বাংলাদেশের ডিপ স্টেটের কারো কারোর সঙ্গে এটা সম্পর্ক থাকতে পারে, এরকম সন্দেহ করা হচ্ছে। দেখা যাক। ডক্টর ইউনূস নিশ্চয়ই ভাই রক্তের সাথে বেইমানি করার মানুষ না, কোনোদিনই উনি করবে না। আর রক্তের সাথে বেইমানি ভাই যারাই করতে চাইবে কেউ টিকতে পারবে না। আপনারা একটা কথা মনে রাখেন, যে যে রাজনীতি করেন না কেন কোনো অসুবিধা নাই, যে দলেই যান না কেন কোনো অসুবিধা নাই, কিন্তু ওই যে ওনাদের থেকে দূরে থাকতে হবে। ওনাদের কোনো এজেন্ডা নিয়ে ওনাদের সাথে তলে তলে হাত মিলাইয়া কেউ যদি এই দেশে রাজনীতি করতে চান, সর্বনাশ করবেন, নিজের সর্বনাশ নিজে ডাইকা আনবেন। কারণ কি জানেন? এখন পাহারাদার আছে, কেউ একা না ভাই, পাহারাদার আছে। আর যারা পাহারাদার তাদের কি ব্রেন, এটা আপনারা একটু চিন্তা করলেই বাইর করতে পারবেন। দেখেন 25 তারিখে তারেক রহমান সাহেব আসলো, ওকে, সমস্ত আলোচনা তারেক রহমান সাহেব। দেখেন শহীদ হাদির কবরস্থানে তারেক রহমান সাহেব গেল, ওইটাও কিন্তু খুব প্রশংসা কুড়াইলো। এবং উনি আবার নতুন করে এই দেশের আইডি কার্ড নিল, উনি নির্বাচনের জন্য প্রস্তুতি নিল, ওনার সিগনেচার নিল, সবই হইল। এরপরে কি? এরপরে দেখেন আবার জায়গা উঠে না, ইনকলাব মঞ্চ, এরপর আবার ইনকলাব মঞ্চ। তার মানে কি বুঝতে পারছেন? হাদির বিচার না হওয়া পর্যন্ত, এই বিচারের একটা কুল কিনারা না হওয়া পর্যন্ত, অর্থাৎ আগামী 7 তারিখে এই চার্জশিটে কাদের কাদের নাম আসে এবং কারা কারা জড়িত আছে এগুলো প্রকাশ না হওয়া পর্যন্ত নির্বাচনমুখী হওয়া খুবই কঠিন কইরা দিছে তো ভাই। এটাই হচ্ছে ভাই বিপ্লব, এটাই বিপ্লব। হ্যাঁ, এইভাবেই বিপ্লব বাইচা থাকে।
আপনারা যে যত রকমই চালাকি করেন না কেন, প্রশ্ন একটাই, আপনি কতখানি চালাক, তাই না? এই প্রশ্ন চলে আসে না? সীমা তো নাই, কতখানি চালাক হইতে পারবেন? বাঘের উপরেও তো টাক থাকে, কথায় কথায় বলে না বাঘের উপরে টাক আছে, ঠিক তেমনি ব্যাপারটা। বাংলাদেশে ভাই 3টা দল করার চেষ্টা করা হয়েছিল, যে 3টা দল হবে। কোনটা? বিএনপি সবচেয়ে বড় দল, জামাতে ইসলাম তার সাথে 8 দল, এখন হয়ে গেছে 13 দল। 13 দল কাকে নিয়ে? এই যে এনসিপি কে নিয়ে, যেটা 3 নম্বর শক্তি হিসাবে আত্মপ্রকাশ করতে চাইছিল। কিং পার্টি বইলা যাকে বলা হইতো এবং মনে করা হইতো ডক্টর ইউনূস স্যারের দল এটা। হ্যাঁ, ডক্টর ইউনূস স্যারেরই দল ছিল এটা। কিন্তু ডক্টর ইউনূস স্যার ওনাদেরকে মাঠে ছাইরা দিয়ে খেলা দেখতেছিল, যে কেমন খেলে, কয়টা গোল দিতে পারে দেখি। ওরা কিরকম খেলতেছিল, ওনাদের কি খেলা দেখলাম, ওনাদের খেলাটা অনেকটা এরকম হয়ে গেছিল, ওই যে পুরানা দিনের ঘড়ি আছে না, দেওয়াল ঘড়ি, ওর মধ্যে পেন্ডুলিয়াম থাকে না, একবার এদিকে বাড়ি খায় একবার এদিকে বাড়ি খায়, ওদিকে টাইম ঘুরতে থাকে। ওনারা বাড়ি খাইতেছিল, একবার জামাতের দিকে একবার বিএনপির দিকে, আবার কখনো কখনো ওই তাসনিম জারার মতো মাঝখান দিয়ে। কিন্তু পুরা ব্যাপারটা কি একবার হিসাব মিলে দেখেন তো, অঙ্ক করলেই বুঝতে পারবেন। দুয়ে দুয়ে খালি 4 হয় না ভাই, পাশাপাশি লিখলে 22 হয়ে যায়। এমন তো নয় যে বিএনপির ভিতরে ঢুইকা ওনাদের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা কইরা ওনাদের মনের খবর, ওনাদের ভিতরের খবর সব কিছু যায় না শুইনা তারপরে চইলা আসলো কোথায়? আসল জায়গায়। কেন কথাটা বললাম? দেখেন, এতদিন তো ওনারা ওই বিএনপির সঙ্গে যাবে অথবা এই জামাতের সঙ্গে যাবে, কিন্তু বিএনপির যে প্রধান তারেক রহমান সাহেব 25 তারিখে রওনা দিল, যখন উনি ঢাকার দিকে রওনা দিল, তখন কি উচিত ছিল? এনসিপির উচিত ছিল না উনার সাথে 1 ঘন্টা বৈশা আলাপ কইরা সিদ্ধান্ত নেওয়া? কিন্তু তা তো করে নাই। উনি ঢাকা পৌঁছাইবার আগেই কিন্তু জামাতের সঙ্গে চলে গেছে। তার মানে কি জানেন? ভিতরের খবর সব কিছু ওনাদের ভিতরে ছিল, সব খোঁজ খবর নিয়ে আসল জায়গায় চলে আসছে। পেটের নারী ভুড়ির খোঁজ খবর নিয়ে চলে আসছে, অনেকটা গোয়েন্দাগিরি করার মতো। এমন নয় তো, এমনও তো হইতে পারে, তাই না? না হলে তারেক রহমান সাহেবের জন্য কেন অপেক্ষা করলো না? উনি আসার আগেই কেন চলে আসলো? এতদিন অপেক্ষা করলেন, এখন কনে করলেন না? সবই ভাই হিসাব। ওই যে বললাম না, 2 দিয়ে 22 কইরা নিতেছে, এরকম 2 দিয়ে 22 কইরা নিয়েই বাঁচায় রাখতে হবে এই বিপ্লবকে, 5ই আগস্টকে, 2024কে। 2024-এর কথা সবাই ভুইলা গেছে ভাই, সবাই ভুইলা গেছে। আমরা ভুইলা গেছি সেই আয়না ঘরের কথা। মনে আছে ডক্টর ইউনূস স্যারের সঙ্গে একটি কিশোরী গেছিল, সে বলতেছিল আমি তখন শিশু ছিলাম, আমার মার সঙ্গে আমাকে এখানে নিয়ে আসা হয়েছিল, এই জায়গাটা আমার মার উপরে জুলুম করা হয়েছে, আমার মাকে এমন ভাবে ধাক্কা দেওয়া হয়েছিল, আমার মা কাপড় নষ্ট করে ফেলছিল। বুঝতে পারছেন কি বলতে চাইছে? কত বড় জুলুম। আরেকটা বোন বলছিল না, আমাকে এভাবে হাত 2টা বাইন্ধা এমন অত্যাচার করছে, আমার পিরিয়ড হয়ে গেছিল, আমি পিরিয়ডের জন্য ওদের কাছে প্যাড চাইছি, ওরা ওইটা নিয়ে হাসাহাসি করতেছিল। এই তামিল ছবির ভিলেনদের মতো, এই যে বাংলাদেশের ছবি আমরাও বানাইছি, ভিলেনরা যেসব কাজ করতো ওই সব কাজ করছে এরা। কারা এরা ভাই? এরা উর্দি পড়া লোকই ছিল, বুঝা দেখেন। তার মানে কি হাদি কি বলতো? যে ভাই আমারে মাইরা ফালান, কিন্তু বিচারটা কইরেন। ওই বিচারটা তো করতে হবে, ওই বিচারটাই শুরু করছিল, ওই যে এসি বাসে কইরা আনা শুরু করছিল। কতদূর পৌঁছাইতে পারবে জানি না, কিন্তু পৌঁছাইতে না পারলেও ভাই এই দায়িত্ব তো দিয়ে যাইতে হবে। কাদের হাতে এই দায়িত্বটা দিয়ে যাবে? ডক্টর ইউনূস স্যারের হাতে কি সেই ক্ষমতা আছে যে দায়িত্ব দিয়ে যাবে? তেমন তো না। সেই ক্ষমতাটা কাদের হাতে? আমাদের হাতে সেই ক্ষমতাটা। আর সেই ক্ষমতাটার নামই ভোট, যেটা আমরা 5 বছর পর পর পাই। ভোটটা দিবার সময় খালি একবার চিন্তা করবেন, চোখ বুলায় বিচার করবেন, সেই 36 দিনে কি ঘটছিল, কিভাবে আমাদের মা বোনরা তাদের সন্তানকে হারাইছিল, এইটা একবার চিন্তা করবেন। আর চিন্তা করবেন ওই যে আয়না ঘরের ভিতরে ওই কিশোরীটা কি বলতেছিল, তার মাকে ধাক্কা দিয়ে ফালাই দেওয়ার পর কাপড় নষ্ট করে ফালাইছিল। আরেক বোন একটা প্যাড চাইতেছিল তাদের কাছে, তারা হাসাহাসি করতেছিল। এই জিনিসগুলো কল্পনায় আনবেন, চিন্তায় আনবেন, যেগুলো আমাদের বুদ্ধিজীবীরা কখনো ভাই এই টক শোতে এসে আলোচনা করে না। এই আলোচনা করে না বলেই তো ওই ইনকলাব মঞ্চ থেকে গালি দেয়। এই গালি দেওয়ার পিছনে কারণই এটা গালি হচ্ছে শব্দ বোমা। এই শব্দ বোমা এই জন্যই মারে। আপনারা যারা সমালোচনা করেন এই যে সুশীল সমাজ,
এই সুশীল সমাজ, আপনারা আমার চ্যাঙের সমাজ, আপনারা যারা এই যে সুশীল সমাজ, আপনারা এই সুশীল সমাজ যারা সমালোচনা করেন, আপনাদের এইসব সমালোচনা আমরা দেখছি। আপনারা এই দেশটাকে গত 54 বছর একটা গর্তের ভিতরে ফালায় রাখছিলেন, ওই পার্শ্ববর্তী দেশের গর্তের ভিতরে। ওইখান থেকে আমরা উদ্ধার হয়ে এখন মুক্ত বাতাসে। আপনারা সুশীল সমাজ সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। এখন তো শুধু গালি শুনতেছেন, ওই গালি আপনার কানটাই নাই না কানের সামনে বলবে, চিৎকার করে ওই গালি দিবে। তো কারণ কি জানেন? সে তার ভাইকে হারাইছে, আপনি তো কাউকে হারান নাই, খালি টক শোতে এসে কথা বলেন। যারা তার ভাইকে হারাইছে, যারা তার বোনকে হারাইছে, যারা তার সন্তানকে হারাইছে, তারাই এই ব্যথাটা বুঝতে পারবে, আপনারা বুঝতে পারবেন না। আর আপনারাও ভাই যারা আছেন এই দেশের ভোটার, প্লিজ কারো কাছে বিক্রি হইবেন না। আপনাদের দুইটা পায়ে ধরে বিক্রি